আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছর শেষের একটা সংবাদ সম্মেলন করেছেন। দীর্ঘ সময় নিয়ে সেই সংবাদ সম্মেলনটি করা হয়েছে এবং এত দীর্ঘ সময় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি যে সেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করতে গিয়ে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তার প্রেমিকা ১ ঘন্টা পরে সে বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং সেটি একটি বিশ্বজুড়ে বিশাল ঘটনা হয়ে দেখা দিয়েছে। ভ্লাদিমির পুতিন হাস্যোজ্জ্বলভাবে সেটি নিয়ে রসিকতাও করেছেন। এরকম একটা সময় নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে একটা প্রশ্ন করা হয়েছে তাকে, সেটি হলো সে দেশের মূল্যস্ফীতি নিয়ে। মূল্যস্ফীতি হলো গত বছর ৳১০০ দিয়ে যেই জিনিসটি আপনি কিনতে পারতেন, এবছরে এসে মানে ১ বছর পর সেই জিনিসটি কিনতে আপনাকে কত টাকা খরচ করতে হচ্ছে। যদি কিছু বেশি টাকা খরচ করতে হয়, তাহলে সেটাই মূল্যস্ফীতি। অর্থাৎ রাশিয়ার এখন মূল্যস্ফীতি হলো ৭.৬%। এটি IMF এর হিসাব অনুযায়ী। অর্থাৎ গত বছর রাশিয়াতে গিয়ে যে কেক আপনি ৳১০০ কিনতে পারতেন, একই ওজনের একই রকম একটা কেক এবছর কিনতে হলে আপনাকে ৳১০৭.৬০ ৳107.60 খরচ করতে হবে। এই যে ৭.৬% মূল্যস্ফীতির অর্থ দাঁড়ালো এই। তার মানে হলো গত বছরের জীবনযাত্রার ব্যয় যা ছিল, এবছরে সেখানে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই বিষয়টি নিয়ে পুতিনকে প্রশ্ন করা হয়েছে। তিনি সরকার প্রধান হিসেবে এই প্রশ্নকে এড়িয়ে যাননি। তিনি প্রশ্নকর্তাকে এর জবাব দিয়েছেন। কিন্তু এ থেকে একটি বিষয় বোঝা যায়, সেটি হলো যে রাশিয়ার ভেতরে তাহলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং এর পেছনে ২ টি কারণ দেখা হচ্ছে। একটি হলো যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে রাশিয়ার বিপুল পরিমাণ খরচ। দ্বিতীয় বিষয়টি হলো যে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে রাশিয়া যে টাকা আয় করছে বাইরে থেকে রপ্তানি আয়, তাদের প্রধান রপ্তানি আয় হলো জ্বালানি, সেই রপ্তানি আয় কমে যাওয়া। এখন রাশিয়াতে এই মুহূর্তে বাজেট ঘাটতি রয়েছে। অর্থাৎ দেশ পরিচালনা করার জন্য মানে ১ বছর দেশ পরিচালনা করার জন্য যদি ৳১০০ খরচ ধরা হয়, তাহলে রাশিয়ার হাতে কিছু টাকা কম আছে। এখন বাজেট ঘাটতি আমরা জানি কোনো একটি দেশের সরকার ২ ভাবে মেটাতে পারে। এক হলো যে অভ্যন্তরীণ বাজার থেকে মানে দেশের ভেতর থেকে ঋণ হিসাবে সংগ্রহ করা অথবা রাজস্ব বাড়ানো, এবং আরেকটি বিষয় হলো যে দেশের বাইরে থেকে অনুদান কিংবা ঋণ হিসেবে নিয়ে যাওয়া। তাহলে যদি রাজস্ব বাড়ায়, তাহলেও কিন্তু সেটি সে দেশের জনগণের গায়ে লাগে যে রাজস্ব বেড়েছে। অর্থাৎ সবকিছু মিলে এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার অর্থনীতি খারাপ যাচ্ছে। রাশিয়ার অর্থনীতি যদি খারাপ যায়, তাহলে তা সে দেশের যুদ্ধ প্রচেষ্টার উপরেও এক ধরনের প্রভাব ফেলে। কিভাবে? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দুটো ঘটনা আছে যখন রাশিয়া একটা প্রতিকূল চুক্তিতে চলে গেছে। মানে যে চুক্তিতে সে খুব ভালোভাবে জয়ী হয় নাই, তার নিজের অনুকূলে থাকে নাই, এরকম চুক্তি করতে বাধ্য হয়েছে দুটি সময়ে শুধুমাত্র আর্থিক সংকটের কারণে। একটি হলো ১ম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয়টি হলো আফগান যুদ্ধের পরে। এখন প্রশ্ন হলো যে রাশিয়ার অর্থনীতি কি এতটা খারাপ হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়া একটা প্রতিকূল চুক্তি স্বাক্ষর করবে, অর্থাৎ রাশিয়া হেরে গিয়ে তারপরে চুক্তিতে স্বাক্ষর করে অন্য পক্ষকে এই চুক্তিটা তার পক্ষে যাবে, এরকম একটা চুক্তিতে কি রাশিয়া স্বাক্ষর করার মতো তাদের অর্থনৈতিক বিষয়গুলো কি এই পর্যায়ে চলে গেছে? এ বিষয়ে আমি একটা প্রতিবেদন পড়েছি আমেরিকার সংবাদ মাধ্যম CNN এ, এবং CNN এর সেই প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে তা দেশটির জন্য অস্বস্তির, কিন্তু বিপর্যয়কর নয়। তাহলে অর্থনীতি যদি বিপর্যয়কর না হয়, তাহলে অবশ্যই রাশিয়া এই নিজে কোনো রকম প্রতিকূল চুক্তির ভেতরে যাবে না। এবং এই যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি ইউক্রেনের জন্যে অবশ্যই আনন্দের নয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও আনন্দের নয়। কারণ ইউরোপ রাশিয়াকে একটা অর্থনৈতিক চাপে রেখে এই যুদ্ধটা
বন্ধ করে ফেলতে চায়, এরকম একটা নীতি তাদের রয়েছে। যে কারণে আপনারা দেখবেন যে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা করে এবং ইউক্রেনের হয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব, ইউরোপ রাশিয়ার উপরে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞাও অবশ্য কার্যকর হয়। যেমন ধরুন, সর্বশেষ যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাতে করে কিন্তু রাশিয়ার তেলের যে বিজনেস সেটি ব্যয়বহুল হয়ে পড়েছে। আগে যত টাকা খরচ করে রাশিয়া তেল বিক্রি করতে পারত, এখন তেল বিক্রি করতে হলে রাশিয়াকে আরেকটু বেশি খরচ করতে হচ্ছে। যেমন ধরুন, ছোট ছোট যেসব কোম্পানিগুলো রয়েছে যারা পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার আওতায় নয়, তাদের মাধ্যমে তেল উত্তোলনকারীদের এখন তেল বিক্রি করতে হচ্ছে। ফলে সেখানে একটু খরচ বেড়েছে। এরকম নানা রকম বিষয় রয়েছে। সুতরাং রাশিয়াতে এখন অর্থনৈতিকভাবে সে দেশে মূল্যস্ফীতি বেড়েছে, বাজেট ঘাটতি রয়েছে, এরকম অর্থনীতির কিছু সূচক রয়েছে যেগুলো খারাপ আমরা বলতে পারি। কিন্তু আবার রাশিয়ার অর্থনীতি এত খারাপ না যে অর্থনৈতিক কারণে পুতিনকে এই যুদ্ধ বন্ধ করে ফেলতে হবে। বরং উল্টো যুদ্ধের কারণে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব ক্ষয়ক্ষতি যেন জনমনে কোনো রকম প্রভাব না ফেলে, সে বিষয়ে রাশিয়ার একটা পলিসি রয়েছে। এই যেমন ধরুন, বলা হয়ে থাকে যে এই যুদ্ধে ১০ লাখের মতো মানুষ হতাহত হয়েছে, ২.৫ লাখের মতো মানুষ মারা গেছে ৪ বছরে রাশিয়ার, এটি বলা হয় বিভিন্ন গণমাধ্যমে। এবং এই সেনার পরিবারদেরকে, যারা আহত হয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে প্রণোদনা দিয়ে ভর্তুকি দিয়ে রেখেছেন রাশিয়া, এটি বলা হচ্ছে। কিন্তু তারপরেও পশ্চিমা জোটের যেই চেষ্টা যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে কাবু করে ফেলে এই যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের উপরে একটা চাপ দেয়া, সে বিষয়টি হচ্ছে না বলেই এই সিএনএন এর খবরে বলা হয়েছে। বাট প্রতিবেদনে একটা বিষয় বলা হয়েছে যে যদি কোনোভাবে চীন এবং ভারতের কাছে রাশিয়ার তেল বিক্রি বন্ধ করে দিতে পারে পশ্চিমা জোট, তাহলে রাশিয়া একটা বড় ধরনের আর্থিক চাপে পড়তে পারে বলে একটি সম্ভাবনার কথা সেই প্রতিবেদনে বলা হয়েছে। এবং এটিও বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত রাশিয়া তেল বিক্রি করে নিজেদের হাতে যথেষ্ট পরিমাণে মানসম্মত অর্থ নিয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পিছু হটিয়ে দেওয়ার, মানে টাকার কারণে পিছু হটিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না বলেও বলা হয়েছে। শব্দ শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কিভাবে পুতিন এই আর্থিক সংকট সামলে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কতদিন এই সংকট মোকাবেলা করে এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আমি শুধু এটুকু বলি যে বিশ্লেষকরা বলছেন বেশ কয়েক বছরে আহ, এই যুদ্ধ বন্ধ করার মতো আর্থিক সংকট রাশিয়ার হবে না বলেই তারা মনে করেন। নিশ্চয়ই আপনাদের হিসাবের সঙ্গে মিলে যাচ্ছে। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।